এনআরবিসি ব্যাংকের অতীতের অনিয়ম, ব্যাংকিং বিধি লঙ্ঘন, ক্রয় হিসাব ও প্রশাসনিক কাজে দুর্নীতির প্রমাণ খুঁজতে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তা পরিচালকদের এক আবেদনের প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অডিটের মূল্যায়নের ভিত্তিতে অভিযোগ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এনআরবিসি ব্যাংকের আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ, অর্থ পাচার, নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ, নিয়োগে অনিয়ম, ক্রয় নীতিমালা লঙ্ঘনসহ নানা অপরাধে জড়িয়ে যায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস.এম. পারভেজ তমাল, সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম সহ বোর্ডের অনেক সদস্য। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গত 12 মার্চ আলী হোসেন প্রধানিয়াকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নতুন বোর্ড। তবে আগের বোর্ডের অনিয়মের সাথে জড়িতদের দৃশ্যমান শাস্তি ও কোনো উদ্যোগ না নেয়ায় নতুন বোর্ডের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে উদ্যোক্তা পরিচালকরা। এই জন্য চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফরেনসিক অডিটের দাবি করেন তারা। ফরেনসিক অডিট বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে প্রায় 15-20টার মতো নতুন করে ব্যাংক একিউআর মানে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করবে। তার মধ্যে এনআরবিসি থাকতে পারে। ম্যানেজমেন্ট যে স্বাভাবিকভাবে ব্যাংকটা পরিচালনা করতে পারেনি সেটা ওভারসি করার দায়িত্ব ছিল পর্ষদের। পর্ষদ সে কাজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের দাবির প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এনআরবিসি ব্যাংকও নিজস্ব ফরেনসিক অডিট শুরু করেছে। যদিও কাজ শেষ না হওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। তবে কেন্দ্রীয় ব্যাংক জানায় এনআরবিসি ও বাংলাদেশ ব্যাংকের 2 রিপোর্টের মূল্যায়ন করা হবে। প্রতিটা অনিয়মের জন্য তো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। যেই আইন ভঙ্গ সেই আইন ভঙ্গ করার জন্য সেই আইন অনুযায়ী তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক পরিচালনা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার দাবি বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আংশিক সম্পদ বিক্রির অর্থ থেকে $35 কোটি ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। গত 29 জুন যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনকে পাঠানো ওই চিঠিতে ইউসিবি অর্থ ফেরতের অনুরোধ জানায়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে। গত বছর আল জাজিরার এক প্রতিবেদনে দেখানো হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে অবৈধ সম্পদ দিয়ে 350টির উপর বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় যুক্তরাজ্যে থাকা এসব সম্পদের মূল্য 17 কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি। এসব সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন। এসব সম্পদ বিক্রি থেকে যে অর্থ আসবে তা ঋণদাতাদের অর্থ পরিশোধে ব্যয় করা হবে। টেলিগ্রাফের তথ্য মতে ঋণদাতাদের মধ্যে আছে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। এ বিষয়ে ইউসিবি জানিয়েছে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি করে প্রাপ্ত অর্থের মধ্যে প্রায় $35 কোটি ফেরত চাওয়া হয়েছে। পাচারের এই অর্থ ইউসিবির বলে দাবি ব্যাংকটির। সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানিয়েছে ব্যাংকটির নিজস্ব ফরেনসিক অডিট, দুদক ও বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে বেনামি কাগজে কোম্পানির মাধ্যমে ঋণ অনুমোদন করিয়ে নিজেদের অ্যাকাউন্টে টাকা সরানোর প্রমাণ মিলেছে। বেনামি এসব ঋণের অর্থ দেশের বাইরে পাচার করে লন্ডন, দুবাইয়ে বাড়ি কেনা হয়েছে বলেও অভিযোগ আছে। সেই অর্থই ফেরত চেয়ে আবেদন করেছে ইউসিবি। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার। তবে এটার বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির উপর। বলেন, কালো টাকার উৎস বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। কালো টাকা যেটা আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়
আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না। রপ্তানি আয় বৃদ্ধি এবং রেমিটেন্স প্রবাহ অর্থনীতিতে কিছুটা প্রাণ সঞ্চার করলেও ব্যাংকিং খাতে ব্যাপক ঋণ অনিয়মের অর্থনীতি পুনরুদ্ধারকে ব্যাহত করছে, এমনটাই জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স MCCI। মঙ্গলবার 2024-25 অর্থ বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকের পর্যালোচনায় সংগঠনটি একথা জানায়। আর্থিক সুশাসন নিশ্চিত করতে ও ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কারের ফলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে। তবে বেসরকারি খাতের দুর্বল ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ ও মূলধন যন্ত্রপাতির আমদানি কমায় অর্থনৈতিক গতিকে মন্থর করে দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, গত অর্থবছর দেশের অর্থনীতি মিশ্র ফলাফল নিয়ে শেষ হয়েছে। এছাড়া জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জানায় MCCI। জাতীয় নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। বুধবার রাজধানীতে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান বলেন, গণ অভ্যুত্থানের পরও দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যা ব্যতিক্রম। বিগত আওয়ামী লীগ শাসনামলে পুঁজিবাজারে লুটপাট আর কারসাজিতে নিঃস্ব হয়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বাজার উন্নয়নে নেয় নানামুখী উদ্যোগ, তবে এখনও আস্থায় ফেরেনি সাধারণ বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের আয়োজন, যেখানে অর্থনীতিবিদরা তুলে ধরেন দেশের উন্নয়নের নানা চিত্র। গুরুত্ব পায় সুশাসনের বিষয়টিও। শেয়ার বাজারে আস্থা ফেরানো খুবই জরুরি, তবে একটি দেশের অর্থনীতি স্থিতিশীল হলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। পুঁজিবাজার ছাড়া দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্ভব নয় জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এ সময় দেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। যে কোনো দেশে অভ্যুত্থান পরবর্তীতে মূল্যস্ফীতি বেড়ে জিডিপি প্রবৃদ্ধি কমে যায়, কিন্তু বাংলাদেশে তা হয়নি, মূল্যস্ফীতিও কমেছে। এখন পুঁজিবাজারও দেশি বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। শেয়ার বাজারে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ নেই জানিয়ে কর্মকর্তারা বলেন, বাজারকে নিজস্ব গতিতে চলার উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আরও 5টি পোশাক কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড সনদ পেয়েছে। বর্তমানে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা 258টি, যার মধ্যে 109টি প্লাটিনাম এবং 133টি গোল্ড সার্টিফিকেট প্রাপ্ত। এই অর্জন বাংলাদেশ বিশ্বের পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে। নতুন সনদপ্রাপ্ত 5টি কারখানার মধ্যে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রাইদা কালেকশন সবচেয়ে বেশি 90 পয়েন্ট পেয়ে টেকসই ব্যবস্থাপনায় দক্ষতার জন্য প্লাটিনাম সনদ অর্জন করেছে। আশুলিয়ার সাউথ অ্যান্ড সোয়েটার 85 পয়েন্ট পেয়ে প্লাটিনাম সার্টিফিকেট পেয়েছে। চট্টগ্রামের কেডিএস ফ্যাশন 84 পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে। হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। মঙ্গলবার কুয়ালালামপুরে হালাল শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে এ আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজা।
হাকিমা বিনতি মোহাম্মদ ইউনুস। এ সময় প্রতিনিধিরা জানান, বৈশ্বিক হালাল পণ্যের বাজার 3 ট্রিলিয়ন মার্কিন ডলার। 2030 সালে তা 5 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। মালয়েশিয়া ইতিমধ্যে 14টি হালাল পার্ক পরিচালনা করছে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র সংস্থা যারা হালাল পণ্য সার্টিফাইড করে। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান মালয়েশিয়াকে বাংলাদেশের হালাল শিল্প পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় চাহিদা চিহ্নিত করতে সহায়তার আহ্বান জানান। ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিল্প ও বাসাবাড়ির জন্য আলাদা জ্বালানি সরবরাহে সবাইকে একসাথে কাজ করার তাগিদ তাদের। রাজধানীর ইস্কাটনে টেকসই জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনায় বক্তারা বলেন, 2041 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি 30% করতে হবে, আর 2030 সালের মধ্যে 15 থেকে 20% জ্বালানি সাশ্রয় করতে হবে। এ সময় আলোচকরা বলেন, সন্ধ্যায় জ্বালানির চাহিদা বাড়ে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ। তাই দিন ও রাতের মধ্যে ভারসাম্য তৈরি করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে। অপচয় ও চুরি বন্ধ করার পাশাপাশি বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান বিশ্লেষকরা। প্রযুক্তিগত দেশীয় উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে মোবাইল অপারেটর রবির আয়োজনে শেষ হলো বিডি অ্যাপস ইনোভেশন সামিট। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সারা দেশ থেকে ডেভেলপারদের তৈরি করা সেরা 10 অ্যাপকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল বারী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, রবির ভারপ্রাপ্ত সিও এম রিয়াজ রাশিদ ও চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ। দেশব্যাপী রোড শোর মাধ্যমে মে মাসে শুরু হয় বিডি অ্যাপস ইনোভেশন সামিটের কার্যক্রম। এরপর অনলাইনে কৃষি, ডিজিটাল শিক্ষা, গেমিং, প্রাণী সুরক্ষা সহ বিভিন্ন খাতের 1300-রও বেশি আইডিয়া জমা পড়ে। এর মধ্যে বাছাই করা সেরা 10টি আইডিয়ার মধ্যে চূড়ান্ত হয় প্রতিযোগিতা। এবং এই অ্যাপটাকে মার্কেটিং করার জন্য একটা প্ল্যাটফর্ম পাবে। ফসলি জমিতে কোনোভাবেই ইট ভাটা করার অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছে মৃত্তিকা বিজ্ঞানীরা। বুধবার রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ভবনে এক সেমিনারে একথা বলেন তারা। এ সময় তারা বলেন, মাটির স্বাস্থ্য ভালো রাখতে হলে পরিবেশ, কৃষি ও ভূমি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাটির ক্ষতি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার জমিকে ক্ষতির মুখে ফেলেছে। ফসল চাষের পর বিভিন্ন পাতা থেকে সার তৈরির সুযোগ রয়েছে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা সম্ভব হয় না। কৃষকদের সচেতনতার পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি বলে মনে করেন বক্তারা। পানের দাম কমায় লোকসানের মুখে দিনাজপুরের চাষিরা। গত বছরের তুলনায় 3 ভাগের 1 ভাগও দাম মিলছে না। চাষিরা বলছেন, সুপারির দাম বাড়ায় ক্রেতারা কমেছে পানের। লোকসান ঠেকাতে প্রণোদনা ও রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন দিনাজপুরের অনেক চাষি। আগে পান চাষের লাভ হলেও এবারের চিত্র ভিন্ন। চাষিরা বলছেন, গত বছর 1 পোয়া পান 2000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমেছে 800 টাকায়। অন্যদিকে বাঁশ, সুতলি সহ পান চাষের অন্যান্য উপকরণ ও সার কীটনাশকের দাম বেড়েছে। পানের দাম অনেক কম, কিন্তু আমরা নিয়ে যাতে বিক্রি করবো আমাদের ডেভেলপ হচ্ছে না। আপনার ফুল টুল এগুলা যেগুলা কিনতে যাচ্ছি এগুলার দাম ধরেন অনেক টাকা লাগতেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবছর সুপারির দাম বাড়ায় বিক্রি কমেছে পানের, এতেই গুনতে হচ্ছে লোকসান। পান নিয়ে আসলে পরে কোনো দামই থাকে না, পাইকার ভিড়ে না। 2000-এ পান 500 টাকা দাম বলে। সুপারির দাম বেশি হওয়ার কারণে সঠিক পরিমাণে সুপারিও মনে করেন দিতে পারছে না এবং দোকানে সেলও সেরকম হচ্ছে না। এই সেল কম হওয়ার কারণে ওই যেমন সাধারণ দোকানদারেরাও পান কম কিনতেছে। ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও পান রপ্তানির দাবি জানিয়েছেন চাষিরা। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ। বিগত বছরের তুলনায় এবার পান চাষে কিছুটা দাম কম পাওয়াতে তারা প্রত্যাশা রেখেছেন যে সরকারি যদি সহায়তা পাওয়া যায়
তাহলে এই ফসলটির চাষ আরও দিনে দিনে সম্প্রসারিত হবে এবং তারা জাতীয়ভাবে অবদান রাখতে সক্ষম হবে। দিনাজপুরে এবছর পান চাষ হয়েছে 210 একর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের খবর। ফের পতনের বৃত্তে দেশের শেয়ার বাজারে। এই নিয়ে টানা 7 কার্যদিবস দরপতন হয়েছে শেয়ার বাজারে। বুধবার ডিএসইর প্রধান সূচক কমেছে 1 পয়েন্টের বেশি। এ সময় কমেছে বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ারের দর। তবে আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় 15 পয়েন্টের বেশি। টানা 6 কার্যদিবস পতনের পর বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে দিনের শুরুতে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা মেলে, কিন্তু স্বল্প সময়ের মধ্যেই নেতিবাচক অবস্থায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে সূচক আবারও কমেছে। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে 38 কোটি 37 লাখ টাকা বেড়ে আজ লেনদেন হয়েছে 704 কোটি 88 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 121টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 203টির, অপরিবর্তিত আছে 74টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম জেমিনি সি ফুড, স্ট্যান্ডার্ড সিরামিক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে লিগেসি ফুটওয়্যার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 14.79 পয়েন্ট কমে অবস্থান করছে 14,925 পয়েন্টে। লেনদেন 9 কোটি 66 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 170 টাকা 57 পয়সায়। দর বেড়েছে ইউরোর মুদ্রাটির বিনিময় হচ্ছে 147 টাকা 56 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়েলেরও, বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 33 টাকা 55 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 403 টাকা 42 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 29 টাকা 20 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।